আজকের যে ক্লাসটায় আলোচনা হবে অষ্টম শ্রেণীর মানুষের খাদ্য উৎপাদন। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, কৃষিবিজ্ঞান কাকে বলে? কৃষিবিজ্ঞানকে ইংলিশে বলা হয় এগ্রিকালচার। এগ্রিকালচার বা কৃষিবিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচার। বিভিন্ন রকম যে ফসল আছে সেই ফসলগুলো আমরা বিভিন্ন প্রকারের হতে পারে, সেটা হচ্ছে পারে শস্য জাতীয় ফসল বা তন্তু জাতীয় ফসল বা তন্ডুল জাতীয় ফসল। সেই রকমই শস্য জাতীয় ফসলের উদাহরণ কি হবে? শস্য জাতীয় ফসলের উদাহরণ হবে ধান, গম, যব, ভুট্টা, এগুলো হচ্ছে শস্য জাতীয় ফল। তন্তু জাতীয় ফসলের উদাহরণ কি হবে? তন্তু, অর্থাৎ যে সকল ফসল হচ্ছে সরু সরু তন্তুর মতো হয় তারা হচ্ছে তন্তু জাতীয় ফসল। উদাহরণ কি হবে? তুলা হবে, পাট হবে। তারপর হচ্ছে তন্ডুল জাতীয় ফসলের উদাহরণ হবে কি? এখানে ধান গম দেওয়া আছে বাট এটা ভুল দেওয়া আছে, হবে ডাল। ডাল। তারপরে যে কোশ্চেন, কন্দ জাতীয় ফসল, এই কন্দ জাতীয় ফসলের এক্সাম্পল কি হবে? আদা হবে, আলু হবে। পরের যে কোশ্চেনটা রয়েছে, উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার কাকে বলে? কৃষিবিজ্ঞানের যে শাখায় সবজি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় হর্টিকালচার। এই ফসলকে অর্থাৎ রোপণ এবং তোলবার সময় উপর নির্ভর করে ফসলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খারিফ ফসল, দুই হচ্ছে রবি ফসল। খারিফ ফসল কাকে বলে? বর্ষাকালে যে ফসল হয় তাকে বলা হয় খারিফ ফসল। দুই হচ্ছে রবি ফসল। রবি ফসল কাকে বলে? রবি ফসল হচ্ছে শীতকালে যে ফসল চাষ করা হয় তাকে বলা হয় রবি ফসল। খারিফ ফসলের উদাহরণ কী হবে? ধান, ভুট্টা, তুলো, চিনিবাদাম, এগুলো হচ্ছে খারিফ ফসল। বাট রবি ফসলের উদাহরণ কী হবে? বার্লি, সর্ষে, গম। এই বার্লি, সর্ষে, গম, এই তিনটা জিনিস মনে রাখার জন্য বিএমডাব্লিউ, এই বিএমডাব্লিউর ছোট্ট একটা ট্রিক্স মনে রাখলে রবি ফসলের উদাহরণ মনে থাকবে। বি মানে বার্লি, এম মানে মাস্টার বা সরষা, আর ডাব্লু মানে হুইট। এই তিনটা হচ্ছে রবি ফসলের চাষ। তারপর হচ্ছে খারিফ ফসল বোনবার সময় কি? জুন জুলাই। আর ফসল তোলবার সময় কি হবে? সেপ্টেম্বর অক্টোবর। বাট রবি ফসলের হচ্ছে বোনবার সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, আর ফসল তোলবার সময় হচ্ছে মার্চ এপ্রিল। আমরা জানি যে কোনো ফসল বোনবার 5 থেকে 6 মাস পর তোলা হয়, অর্থাৎ জুন জুলাই যদি লাগানো হয় তাহলে তোলা হবে কি? সেপ্টেম্বর অক্টোবরে। আচ্ছা, মনে রাখার জন্য আমি টিপস দিচ্ছি। খারিফ ফসল হচ্ছে বর্ষাকাল। খারিফ মানে কি? খরা। খরা মানে কি? বর্ষাকাল নেই, অর্থাৎ বৃষ্টির কোনো ছোঁয়া নেই, অর্থাৎ খারিফ ফসল মানে কি? বর্ষাকালে চাষ করা হবে। এটা হচ্ছে টিপস। আর রবি ফসল মানে কি? শীতকালে যেটা চাষ করা হয়। রবি মানে কি? সূর্যের আলো কোন সময় ভাল লাগে? শীতকালে ভাল লাগে, ওই জন্য শীতকালে যে ফসল চাষ করা হয় তাকে বলা হয় রবি ফসল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন হচ্ছে হিউমাস, অর্থাৎ মাটিতে যদি উদ্ভিদ পচা বা প্রাণীর মৃতদেহ যদি মাটির সঙ্গে মিশে থাকে তাহলে সেই মাটির হচ্ছে মানে উদ্ভিদটাকে, যে কোনো উদ্ভিদ যদি জন্মায় সেই উদ্ভিদটাকে বেশি পরিমাণ নিউট্রিশন দিতে পারবে, তাহলে সেই মাটিকে আমরা বলবো হিউমাস। তাহলে এক্সাম পয়েন্ট অফ ভিউতে আমরা কী লিখে আসবো? মাটিতে জৈব অংশ অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ যদি মিশে থাকে সেই মাটিকে আমরা হিউমাস বলবো। পরে যে কোশ্চেনটা রয়েছে, মুখ্য সারের উপাদান কী কী? যে কোনো সার তৈরি হতে গেলে 3টা মেন কম্পোনেন্ট লাগে, সেটা মনে রাখতে গেলে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন লাগে, ফসফরাস লাগে 3, আর কে মানে পটাশিয়াম লাগে। সার তৈরির মুখ্য উপাদান এনপিকে। এই এনপিকে এদের রেশিওটা আমাদের উঁচু ক্লাসে জানতে হয়। এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, আর কে মানে পটাশিয়াম। এনপিকে এদের যে রেশিও, এই রেশিওটাকে 4:2:1 অনুপাতে রাখা। অর্থাৎ যদি 40 কেজি নাইট্রোজেন থাকে, পটাশিয়াম থাকবে 20 কেজি, এবং ফসফরাস থাকবে 20 কেজি, আর পটাশিয়াম থাকবে 10 কেজি। সার তৈরির গৌণ উপাদান কী কী? সার তৈরির মুখ্য উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম লাগে, সেই রকম সার তৈরির গৌণ উপাদান হচ্ছে লোহা, জিঙ্ক এবং ক্লোরিন। পরে যে কোশ্চেন হচ্ছে, জৈব সার কাকে বলে আর অজৈব সার কাকে বলে? যে সকল সার জীবদেহ থেকে পাওয়া যায় তাদেরকে বলা হয় জৈব সার। উদাহরণ হবে কি? গোবর সার। এবং অজৈব সার কাকে বলে? অজৈব সার বলতে যে সকল সার আমরা কলকারখানায় প্রস্তুত করে থাকি সেই সকল সারকে আমরা অজৈব সার বলবো। ইউরিয়া হচ্ছে কি? একটা অজৈব সার। ইউরিয়ার পাশাপাশি অ্যামোনিয়া সালফেট বা সুপার ফসফেট, এই যে সারগুলো আমরা পেয়ে থাকি এইগুলো মেনলি হচ্ছে অজৈব সার। আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখার কথা এই সেগমেন্টটাতে আলোচনার প্রথম হচ্ছে পিসিকালচার।
পিসিকালচার কাকে বলে? মাছ বা জলচর প্রাণী নিয়ে অধ্যয়ন করাকে বলা পিসিকালচার। পরে যে কালচারটা রয়েছে এপিকালচার, অর্থাৎ কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন নিয়ে পড়াশোনাকে বলা হয় এপিকালচার। বা আমি যেভাবে বলছি লেখাটা একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা আছে, বলা এবং লেখা যেটা ভালো লাগবে সেটা তোমরা রাইট ডাউন করতে থাকবে। তারপর হচ্ছে সেরিকালচার, সিলেবাসে নেই তাও আমি লিখে দিয়েছি, তাই সাইডে ক্রস রেখেছি। সেরিকালচার কাকে বলে? রেশম বা সিল্ক নিয়ে পড়াশোনাকে বলা হয় সেরিকালচার। নেক্সট হচ্ছে পোমামো কালচার, এটাও সিলেবাসের আউট অফ সিলেবাস, অর্থাৎ ফল নিয়ে পড়াশোনাকে বলা হয় পোমামো কালচার। মনে রাখা খুবই সহজ, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, এই ম্যাঙ্গো থেকে আসছে পোমামো অর্থাৎ ম্যাঙ্গো, MAM, ওই কথাটা আছে, এখান থেকে আমরা পড়ে নিতে পারবো ম্যাঙ্গো নিয়ে পড়াশোনাকে বলা হয়। নেক্সট হচ্ছে ফ্লোরিকালচার, ফ্লোরি মানে কি? ফ্লাওয়ার মানে ফুল, সেই রকম ফ্লোরিকালচার কাকে বলে? ফুল নিয়ে পড়াশোনাকে বলা হয় ফ্লোরিকালচার। নেক্সট যে আসছে পুষ্টি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে মিতজীবী পুষ্টি, 2 হচ্ছে মিথজীবী পুষ্টি, 3 হচ্ছে পরজীবী পুষ্টি। মিতজীবী পুষ্টি কাকে বলে না? যখন জীব তার পুষ্টি সংগ্রহের জন্য পচনশীল বস্তু থেকে পুষ্টি রসটা সংগ্রহ করবে তাকে বলা হয় মিতজীবী পুষ্টি। উদাহরণ হবে কি? ছত্রাক। মিথজীবী পুষ্টি কাকে বলে? যখন দুটি জীব একসঙ্গে থাকবে এবং দুজন একে অপরকে সাহায্য করবে, এর ফলে যে পুষ্টিটা সম্পূর্ণ হয় সেই প্রকার পুষ্টিকে বলা হয় মিথজীবী পুষ্টি। এর যে উদাহরণটা আছে, অর্থাৎ শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে যে লাইকেন মিথজীবী পুষ্টি দেখায়, সেই উদাহরণটা আসছে, আমরা পরবর্তীকালে ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। তার হচ্ছে পরজীবী পুষ্টি, না যে পুষ্টিতে কি হয়, জীবদের একটা সজীব জীবদের উপর জন্মাবে এবং ওই সজীব জীবদের থেকে পুষ্টিরস সংগ্রহ করে নেবে এবং ওই সজীব জীব দ্বারা কী করবে? ক্ষতি সাধন করবে, সেই প্রকার পুষ্টিকে বলা হয় পরজীবী পুষ্টি। যেমন কি হবে? উকুন বা গোলকৃমি আমাদের শরীরেই আছে, আমাদের থেকে পুষ্টিরস সংগ্রহ করে বেঁচে আছে, উপরন্ত কী করতেছে? পোষক, অর্থাৎ আমাদেরই ক্ষতি করছে, এই সকল জীবদেরকে আমরা বলো পরজীবী পুষ্টি। আগে যে আমি স্কিপ করে গেছিলাম, অর্থাৎ মিথজীবী যে এক্সাম্পলটা লাইকেন, সেটা কি করে হয় আমি ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। আমরা জানি সিম্বগোত্রীয় উদ্ভিদ, সিম্বগোত্রীয় উদ্ভিদ কি কি হবে? সিম্বগোত্রীয় উদ্ভিদ হচ্ছে সিম, মোটর, এদের যে মূলটা থাকে এই মূলের অর্বুদে এক প্রকার ব্যাকটেরিয়া বাস করে, সেই ব্যাকটেরিয়াটার নাম কি? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই মূলের অর্বুদে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাস করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ারা কী করে? বায়ু থেকে নাইট্রোজেন শোষণ করে, নিজেদের দেহে আবদ্ধ করে রাখে এবং ওই ব্যাকটেরিয়াটা মারা যাওয়ার পর ওই যে নাইট্রোজেনটা নিজের দেহে আবদ্ধ করে রাখছে, সেই নাইট্রোজেনটাকে নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করতেছে এবং ওই ব্যাকটেরিয়াটা মারা যাবার পর ওই নাইট্রোজেন ঘটিত যৌগটা মাটিতে মিশে যাচ্ছে এবং ওই মাটি থেকে উদ্ভিদটা ওই নাইট্রোজেন ঘটিত যৌগটাকে সংগ্রহ করে পুষ্টি লাভ করতেছে। এর ফলে কী হচ্ছে? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ওই মূলকে আশ্রয় করে বেঁচে থাকে এবং বিনিময়ে কী করতেছে? রাইজোবিয়ামটা গাছটাকে পুষ্টি প্রদান করতেছে। এটাই মানে কি? এ একে সাহায্য করছে, সে তাকে সাহায্য করছে, অর্থাৎ দুজন দুজনকে ওতপ্রোতভাবে সাহায্য করতেছে। এই যে এক্সাম্পলটা, এটা হচ্ছে মিথজীবী পুষ্টির উদাহরণ। তাহলে রাইজোবিয়াম এটা হচ্ছে মিথজীবী পুষ্টি সম্পূর্ণ করে। এছাড়াও শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে যে লাইকেনটা পাওয়া যায়, এই লাইকেনটা হচ্ছে মিথজীবী পুষ্টি সংগ্রহ করে। কি করে? ছত্রাক হচ্ছে বিভিন্ন কাঁচামাল, অর্থাৎ খাদ্য তৈরির বিভিন্ন কাঁচামাল শৈবালকে দিচ্ছে, আর শৈবাল কী করতেছে? সবুজ হওয়ার কারণে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে ছত্রাককে দিচ্ছে। এর ফলে কি দুজন একসঙ্গে থেকে একে অপরের দ্বারা উপকৃত হচ্ছে। এই প্রকার পুষ্টিকে বলা হয় মিথজীবী পুষ্টি। উদ্ভিদ বা প্রাণীদেহের হচ্ছে জল হচ্ছে একটা মুখ্য উপাদান কাজ করে। সেই রকমই উদ্ভিদ দেহে কত শতাংশ জল থাকে? উদ্ভিদ দেহে হচ্ছে 90% হচ্ছে জল থাকে। আধুনিক জলসেচের ব্যবস্থা দুটা পদ্ধতি, একটা ফোয়ারা পদ্ধতি, 2 হচ্ছে ড্রিপ পদ্ধতি। এই পদ্ধতিগুলো এই জন্য করা হয়, কৃষিক্ষেত্রে চাষবাস করার জন্য অনেক জল নষ্ট হয়, সেই জল অপচয় বন্ধ করার জন্য কখনো দেখা যাচ্ছে ফসলের গোড়াতে পাইপের সাহায্যে জল প্রোভাইডেড করতেছে, যাতে কী হয়? জল অপচয়টা বন্ধ হয়। সেই রকম দুটা পদ্ধতি অবলম্বন করে, একটা হচ্ছে ফোয়ারা পদ্ধতি আর 2 হচ্ছে ড্রিপ পদ্ধতি। ড্রিপ পদ্ধতি কাকে বলে? যখন উদ্ভিদেরকে জল দেওয়া হয় পাইপের সাহায্যে, অর্থাৎ পাইপের মাধ্যমে উদ্ভিদের মূলে জল সরবরাহ করা হয়, সেই প্রকার পদ্ধতিকে বলা হয় ড্রিপ পদ্ধতি। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে 2,4-D কি?
এই 2,4-ডির পুরো নাম হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটি কি? এটি একটি আগাছা নাশক। নেক্সট যে কোশ্চেন হচ্ছে পতঙ্গনাশক রাসায়নিক পদার্থের নাম লেখো। অর্থাৎ কৃষিক্ষেত্রে পতঙ্গদেরকে ধ্বংস করার জন্য যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ডিডিটি আর বিএইচসি। এদের পুরো নাম কি? ডিডিটি এর পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এবং বিএইচসির পুরো নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। আমরা যেহেতু মডার্ন হয়ে গেছি তাই আমরা কৃষিকাজ করার জন্য যে ফসলটা তোলা এবং ঝাড়াই, এই যে প্রসেসটা যে মেশিনের সাহায্যে করি সেই মেশিনটাকে বলা হয় কি? কম্বাইন হারভেস্টার। তাহলে এখানে লেখা রয়েছে কম্বাইন হারভেস্টার হলো এক ধরনের মেশিন, যেই মেশিনটার সাহায্যে কি করা হয়? ধান মাড়াই, ঝাড়াই এবং তোলা হয়, তাকে বলা হয় কম্বাইন হারভেস্টার। বীজ সংরক্ষণ বা শস্য করে যেহেতু কী লেগে যায়, যে বিভিন্ন জীবাণু অ্যাটাক করে ফসলকে ধ্বংস করে দেয়, কিন্তু ওই শস্য করে যদি আমরা নাইট্রোজেন ব্যবহার করি তাহলে সেই ফসলটা জীবাণুর হাত থেকে অনেক দিন সুরক্ষিত থাকবে, তাই তো? পরে যে টপিকটা হচ্ছে ধান। ধান কি? আমরা জানি পশ্চিমবঙ্গ হলো সেই মাত্র রাজ্য যেটা হচ্ছে গোটা অল ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়ে থাকে। তাহলে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোন রাজ্যে? না পশ্চিমবঙ্গ রাজ্যে। চালের মধ্যে পুষ্টিগত উপাদান কি কি থাকে? চালের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এছাড়া আমরা গোল্ডেন রাইস নামে যে চালটা পাই তাইতে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন এ থাকে। পরে যে কোশ্চেনটা রয়েছে চালের মধ্যে পুষ্টিগত উপাদান কি কি? চালের মধ্যে মেনলি কার্বোহাইড্রেটটা বেশি পরিমাণ থাকে, বাট প্রোটিনটাও খুব অল্প পরিমাণে থাকে। এই যে ধান, বিভিন্ন রকমের ধান হয়, পশ্চিমবঙ্গে যেই ধানটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমন ধান। এই ধানের প্রকারভেদ কী কী? না, ধান হচ্ছে 3 প্রকার: আউশ ধান, আমন ধান এবং বড় ধান। এই আউশ ধানের অপর নাম হচ্ছে শরৎকালীন ধান, এবং আমন ধানের অপর নাম হচ্ছে শীতকালীন ধান, এবং বড় ধানের অপর নাম হচ্ছে গ্রীষ্মকালীন ধান। তো গ্রীষ্মকালে কি বেশি বৃষ্টিপাত হয়? এটা টিক্স বলতেছে, হ্যাঁ, কীভাবে মনে রাখা যায়। গ্রীষ্মকালে কি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাত হলে কী হবে? ধানগুলোকে কি বড় সাইজের হতে হবে, তবে ধানগুলো সারভাইভ করবে বেঁচে থাকার জন্য। সেই জন্য বড় ধানের অপর নাম হচ্ছে গ্রীষ্মকালীন ধান। আউশ মানে কি? হাউস। আমরা বাদ থেকে যারা বাড়ি আসি কখন? বিশেষ করে দুর্গাপূজার সময়। আর দুর্গাপূজা কোন সময় বেশি আসে? শরৎকালে। সেখান থেকে মনে রাখা যায় আউশ ধানের অপর নাম হচ্ছে শরৎকালীন ধান। আর আমন ধানের অপর নাম মনে রাখতে একটু শীতকালীন ধান। আউশ ধান কোন মাটিতে ভালো হয়? পলি, দোআঁশ, এঁটেল মাটিতে হচ্ছে আউশ ধান ভালো হয়। আর এটা দিয়ে এমসিকিউ দিয়ে থাকে। আমন ধান হচ্ছে সবচেয়ে বেশি হয় ওয়েস্ট বেঙ্গলে। যেটা কোন মাটি হচ্ছে উপযুক্ত? মাটি হচ্ছে কাদা মাটি বা এঁটেল মাটিতে সবচেয়ে বেশি পরিমাণ আমন ধান হয়ে থাকে। এই যে কোশ্চেনগুলো আছে, রত্না কি, জয়া কি, স্বর্ণ, এইগুলা কি? এইগুলো হচ্ছে সবচেয়ে উন্নত প্রজাতির ধান বীজ। পর যে কোশ্চেনটা রয়েছে, গোল্ডেন রাইসে কোন ভিটামিন বেশি থাকে? গোল্ডেন রাইসে যে ভিটামিনটা বেশি থাকে সেটা হচ্ছে কি? ভিটামিন এ। তারপরে যে কোশ্চেনটা আছে, ধানের বিভিন্ন রকম প্রকারভেদ, রোপণ করার সময়, বোনবার সময় এবং কাটার সময়। আউশ, আমন, ভারো, এগুলো একটু কঠিন জিনিস আছে, এগুলা চাইলে স্কিপ করতে পারো। তারপরে যে টপিকটা রয়েছে আম। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি আম হয়? মালদা এবং মুর্শিদাবাদে সবচেয়ে বেশি আম উৎপন্ন হয়, তাই তো? যেহেতু কি সদ্য আমের সিজন গেল তাই এখানে আম পড়তেছি। সেই রকমই আমের মধ্যে পুষ্টিগত উপাদান কি কি? বল দেখি। আমি জিজ্ঞাসা করতেছি, বল, কে বলতে পারবি? চালের মধ্যে পুষ্টিগত উপাদান কি কি? কার্বোহাইড্রেট, তাই তো? আর আমের মধ্যে পুষ্টিগত উপাদান কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন কি কি থাকে? ভিটামিন এ থাকে, বি থাকে এবং সি থাকে, তাই তো? আর আম হচ্ছে কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? মালদা এবং মুর্শিদাবাদ, তাই তো? চল তারপরের কোশ্চেন। আচ্ছা, কিছু ভালো আম জাতের নাম লেখো, যেটা হচ্ছে পরবর্তীকালে আলোচনা করব কিছু ভালো আম জাতের নাম। পর যে কোশ্চেনটা রয়েছে খুবই ভীষণই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবজেক্টে আগে ও পরে কোন আম পাকে? সবজেক্টে আগে যে আম পাকে তা হলো গোলা পক্সা, এবং সবজেক্টে পরে যে আমটা পাকে সেটা হচ্ছে ঝুমকো ফজলি। এইগুলো হচ্ছে আমের হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি, অর্থাৎ ঝুমকো ফজলি আর গোল ফক্সা, এইগুলো হচ্ছে ভালো আম জাতের নাম, ঠিক আছে? পরে যে কোশ্চেনটা আছে স্টক ও সিয়ন। এই স্টক ও সিয়নটা আমি একটু বোর্ডে বোঝানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। স্টক ও সিয়ন আমরা কিভাবে করি? এটা একটা মাটি থেকে একটা গাছ রয়েছে,
গাছের কি এটা একটা ডাল, সাপোজ ধরছি এটা একটা গাছ। এই গাছটার সঙ্গে এটা যদি আম গাছ হয় তাহলে বাদ থেকে একটা ভালো ফলন হয় এরকম একটা আম গাছের ডালকে এই গাছটার সঙ্গে কি জয়েন লাগিয়ে দেবো, প্লাস্টিক দিয়ে এইটাকে জয়েন করে দেবো। এটা কিন্তু ছিল আগে থেকে এই ডালটার সঙ্গে আমি কি করতেছি ওই আম জাতীয় একটা ভালো ভ্যারাইটি অর্থাৎ যার মধ্যে ফলনটা বেশি হয় সেরকম একটা আম গাছের ডাল এই ডালটার সঙ্গে জুড়ে দেবো। জুড়ে দিয়ে এটাকে কী করবো প্লাস্টিক দিয়ে ফোল্ড করে দেবো। এবার কিছুদিন পর দেখা যাবে এই দুটা ডাল একসঙ্গে জয়েন হয়ে যাবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় জোড়া কলম। তাহলে এখানে স্টক কোনটা, সিয়ন কোনটা? যেই গাছটা আগে থেকে ছিল সেটাকে বলা হয় স্টক, এবং যেটাকে বাদ থেকে আনা হয়েছে অর্থাৎ উন্নত প্রজাতির সেটাকে আমরা বলবো সিয়ন। বুঝা গেছে স্টক ও সিয়ন কাকে বলে? স্টক ও সিয়ন কাকে বলে? মাটির সঙ্গে আটকানো চারা গাছকে বলা হয় স্টক, এবং খুব উন্নত শাখাকে স্টকের সঙ্গে যে যুক্ত করা হচ্ছে তাকে বলা হয় সিয়ন। আর ডায়াগ্রামটা আগে আমি করে দিয়েছি। পরে যে হয়েছে জোড়া কলম কাকে বলে? স্টকের সঙ্গে যখন উন্নত জাতির শাখা অর্থাৎ শাখা বলতে সিয়নকে একসঙ্গে জোড়া লাগানো হয় সেই পদ্ধতিকে বলা হয় জোড়া কলম। পরের যে আছে সেটা হচ্ছে চা। কি আমের বিজ্ঞানসম্মত আছে, এখানে বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে বাট এখানে লাগবে না, তাই তো? প্রথমে হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম কি? আমের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাগনিফেরা ইন্ডিকা, এবং মানুষের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে কি হোমো সেপিয়েন্স, এবং বাঘের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে প্যান্থেরা টার্গিস, আর রুই মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লোবিও রোহিতা, সাপের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নেজা নেজা, এবং সোনা ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বুফো ম্যাগমোস্টিকটা। বাট এই চ্যাপ্টারে এই বিজ্ঞানসম্মত নামগুলো লাগবে না। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়? আসাম রাজ্যে সবচেয়ে ভালো চা উৎপন্ন হয়। বাট কোথাকার চা বেশি সুস্বাদু? না, দার্জিলিংয়ের চা বেশি সুস্বাদু। চা উৎপন্ন হয় এমন তিনটি নাম লেখো না। আমরা জানি চা হচ্ছে পাথুরে মাটিতে ভালো উৎপন্ন হয়, সেই রকম পাহাড়তলি এলাকা অর্থাৎ দার্জিলিং, আসাম আর দক্ষিণ ভারতে যে নীলগিরি পর্বতটা আছে সেই নীলগিরি পর্বতে হচ্ছে চা উৎপন্ন হয়ে থাকে। পরে যে কোশ্চেনটা রয়েছে চায়ের মধ্যে কোন উদ্দীপনা শরীরে উদ্দীপনা জাগায়? উত্তর হবে ক্যাফিন। তাছাড়া চা কোন মাটিতে ভালো হয়? চা হচ্ছে পাথুরে মাটিতে। এই পাথুরে মাটিটাকেই বলা হয় পটজল মৃত্তিকা। এই পটজল মৃত্তিকায় হচ্ছে চা বেশি ভালো হয়। আচ্ছা, পটজল মৃত্তিকা হলো একটা আম্লিক মাটি। পরে যে কোশ্চেনটা রয়েছে চায়ের কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়? পলিফেনল যা হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। কালো চা, আমরা চা অনেকভাবে পাই, সেরকম সবুজ চা, কালো চা, সেই রকমই চায়ের যে কি বলবো কালো যে চা, সেই কালো চায়ের মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, এছাড়া ফলিক অ্যাসিড। এবং সবুজ চায়ে কোন উপাদান বেশি থাকে? ভিটামিন কে হচ্ছে সবুজ চায়ে বেশি থাকে। পরের যে কোশ্চেনটা রয়েছে চায়ের গুণাগুণ আলোচনা করা। চা হচ্ছে কি শরীরে উদ্দীপনা জায়গায় ক্লান্তি দূর করে, এটা কিসের জন্য হয়? চাই হচ্ছে ক্যাফিন থাকার জন্য। তাছাড়াও রক্তের সাইড যে আরও উপকারিতা রয়েছে সেটা হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। কেন না? পলিফেনল রয়েছে। পলিফেনল হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। তাছাড়া শরীরের ভিতরে রক্তক্ষরণ বন্ধ করে, সেটা কি? সবুজ চায় ভিটামিন কে থাকার জন্য। তাছাড়া হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে কি? কালো চা, যা কি ভিটামিন বি কমপ্লেক্স এবং ফলিক অ্যাসিড দিয়ে কালো চা তৈরি, সেই ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়া হচ্ছে আলাদাভাবে যে কোশ্চেনটা যদি এসে থাকে কালো চায়ের গুরুত্ব লিখো, না কালো চায় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ফলিক অ্যাসিড থাকায় ক্যান্সারের হাত থেকে রক্ষা করে আমাদেরকে। পরের যে কোশ্চেন রয়েছে, আমরা জানি চা গাছ হচ্ছে পাথুরের ঢালু জমিতে হয়, বাট ওই উচ্চ রোদের হাত থেকে রক্ষা করার জন্য চা গাছের মাঝে মাঝে বড় বড় শাখা প্রশাখা যুক্ত ছায়াতরু গাছ লাগানো হয়। সেই ছায়াতরু গাছগুলা কী কী? না সিলভার ও ছায়া দেওয়ার জন্য এই গাছটা লাগানো হয়। চা হচ্ছে তিন প্রকার: কালো চা, সবুজ চা এবং উলং চা। এই কালো চা সবচেয়ে ভারতবর্ষে বেশি উৎপন্ন হয়, সেই পার্সেন্টেজটা হলো 75%। পরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে মৌমাছি বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি প্রতিপালন করাকে কি বলা হয়? আমি আগে পড়িয়েছি, মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার। এই মৌমাছি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে রানী মৌমাছি, দুই হচ্ছে পুরুষ মৌমাছি, থার্ড হচ্ছে শ্রমিক মৌমাছি। এই তিনটি মৌমাছির কোনো না কোনো ভূমিকা রয়েছে। যেমন রানী মৌমাছির কাজ কি?
ডিম পাড়া। এবং পুরুষ মৌমাছির কাজ কি প্রজননে সাহায্য করা, অর্থাৎ বংশ বিস্তার করা। থার্ড যে মৌমাছিটা রয়েছে শ্রমিক মৌমাছি, সেই শ্রমিক মৌমাছির কাজ কি হবে, মধু সংগ্রহ করা, বাচ্চা লালন পালন করা, মৌচাক মেরামত করা এবং পুরুষ ও রানী মৌমাছির সেবা করা। পর যে কোশ্চেন হচ্ছে মধু যে তৈরি হয় সেই মধু তৈরি কিভাবে হয়ে থাকে না, শ্রমিক মৌমাছি কি করে, ফুলের রস অর্থাৎ ফুলের রসকে মকরন্দ বলে, সেই মকরন্দ সংগ্রহ করে তাদের পেটের মধ্যে যে মধুথলি আছে, এটাতে কোশ্চেন থাকে মধুথলি কোথায় থাকে, মুখে থাকে না পেটের থলিতে থাকে, অ্যান্সার হবে পেটের থলিতে। তাহলে এই মধুর থলিতে জমা রাখে এবং লালারস মিশিয়ে দেয়। এরপরে শ্রমিক মৌমাছি ওই প্রকোষ্ঠের মধ্য থেকে উগড়ে দেয় এবং ওই উগড়ে দেওয়ার পর কী করে ডানা দিয়ে বাতাস করলে কি হয়, ওই যে লালা রস ছিল সেই লালা রসটা কি বাষ্পভূত হয়ে যায়, এর ফলে কি মধুটা আরও গাঢ় হয়। তাহলে আমরা একটি থেকে দেখতে গেলে মধুটা আসলে কি মৌমাছির বমি, সেই বমিটাকেই আমরা অমৃতভাবে খাই, তাই তো ঠিক বলছি? তারপরে কোশ্চেন হচ্ছে মধু কি সবচেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে, ওই জন্য মধুর কিলো কত করে? 800 টাকা। 800 টাকা তো কি জানি সোনার দামে হয়ে যাচ্ছে। তরল সোনা বলা হয় মধুকে। ওই তরল সোনা কাকে বলা হয়? পেট্রোলিয়ামকে তরল সোনা বলে, তাই তো। বাট মধুটা এখন কি তরল সোনা হয়ে যাচ্ছে, কেন না মধুর হচ্ছে বিভিন্ন পুষ্টিগত উপাদান থাকে, তাই তো। মধুতে কি কি থাকে? হ্যাঁ, মধুতে মিষ্টি থাকে, তাই তো। বাট মিষ্টি নয় কি থাকে? ফ্রুক্টোজ থাকে, গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, ভিটামিন এ থাকে, বি থাকে, সি থাকে, মানে অল আর প্রেজেন্ট ইন হিয়ার, তাই তো। মৌমাছির জীবনচক্র হচ্ছে 3 প্রকার, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৌমাছির যে দশার মধ্যে দিয়ে অতিক্রম করে সেইগুলোকে বলা হয় জীবনচক্র। মৌমাছির জীবনচক্র মেনলি 4টা। প্রথমে হচ্ছে ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। প্রথমে ডিম থেকে লার্ভা তৈরি হয়, লার্ভা থেকে পিউপা তৈরি হয় এবং পিউপা থেকে পূর্ণাঙ্গ মৌমাছির জন্ম। যদি বলে পিউপা কাকে বলে আলাদাভাবে কোশ্চেন, মৌমাছির জীবনচক্রে অবস্থিত লার্ভা থেকে সৃষ্টি হওয়া অংশকে বলা হয় পিউপা। পরে যে কোশ্চেনটা রয়েছে কি এপিয়ারি বা এপিকালচার কাকে বলে, বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি প্রতিপালন করাকে কি বলা হয়? এপিকালচার। পরে যে সেগমেন্টটা রয়েছে মাছ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? মাছ নিয়ে নয়, জলচর যে কোনো প্রাণীকে নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? পিসিকালচার। আচ্ছা, কার্প কাকে বলে? আমরা সিলভার কার্প, সাইপিনাস কার্প, এই কার্প কথাটার সঙ্গে সচরাচর আমরা পরিচিত। সেই কার্প কাকে বলে? আমরা যে পুকুরে যে মাছগুলো চাষ করি সেই পুকুরের জলটা কি মিঠে জল, অর্থাৎ মিঠে জলে বসবাসকারী অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথা, ওদের মাথাটা কী হয়? ত্রিকোণাকৃতি হয় এবং কি মাথায় আঁশ থাকে না এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালের দাঁত থাকে না। মানে নর্মাল যে সকল কাপ পাই সে সকলে কি মানে তাদের মাথাটা ত্রিকোণাকার হয়, মাথাটায় আঁশ থাকে না আর অস্থিযুক্ত হয়, তাই তো। আর এদের দিয়ে একটা কি পটকা থাকে এবং চোয়ালের দাঁত থাকে না। এই সকল মাছদেরকে আমরা কি বলবো? কার্প বলবো। কার্প হচ্ছে 2 প্রকার, দেশীয় কার্প এবং বিদেশি কার্প বা বহিরাগত কার্প। দেশীয় কার্পকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইনর কার্প, 2 হচ্ছে মেজর কার্প। মাইনর কার্প কাকে বলে? যে সকল মাছের আকার ছোট তাদেরকে আমরা মাইনর কার্প বলবো। উদাহরণ কি বাটা, পুঁটি, এইগুলো হচ্ছে মাইনর কার্প। মেজর কার্প কাকে বলে? না, যে সকল কার্পের সাইজ হচ্ছে বড় সেইগুলোকে আমরা মেজর কার্প বলবো। মেজর কার্প কী হবে? রুই, কাতলা, মৃগেল। এবং কিছু কিছু কার্প যেগুলো হচ্ছে কি বাদ থেকে আমদানি করা হয় এবং আমাদের দেশে কি প্রতিপালন করা হয়, তাই তো। সেই সকল কার্পদেরকে আমরা কি বলবো? বিদেশি কার্প। এই বিদেশি কার্প কী কী না, গ্রাস কার্প, সিলভার কার্প, আমেরিকান রুই, এগুলো হচ্ছে বিদেশি কার্পের এক্সাম্পল। পর যে কোশ্চেনটা রয়েছে ডিম পোনা উৎপাদনে কৃত্রিম পদ্ধতির নাম লেখো। না, এই প্রক্রিয়ায় কী হয়? একটা সুস্থ, স্বাভাবিক ও পরিণত মাছকে সংগ্রহ করা হয় এবং ওই মাছের পিটুইটারি গ্রন্থি, আমাদেরও থাকে মাথার কাছে পিটুইটারি গ্রন্থি, সেই পিটুইটারি গ্রন্থি থেকে নির্যাস বা রস সংগ্রহ করা হয় এবং ওই রসটা বা নির্যাসটাকে কী করে হয়? ইঞ্জেকশনের সাহায্যে প্রজনন সক্ষম একটা মাছের দেহে প্রবেশ করানো হয়। এর ফলে কি হয়? ওই পুরুষ মাছ এবং স্ত্রী মাছ কী করে? শুক্রাণু ও ডিম্বাণু ত্যাগ করে এবং শুক্রাণু আর ডিম্বাণু মিলন হয়ে কী করবে? ডিম পোনা তৈরি হবে। এভাবেই হচ্ছে কৃত্রিম পদ্ধতির সাহায্যে ডিম পোনা উৎপাদন করা হচ্ছে। পরের যে কোশ্চেনটা আছে হ্যাচারি কাকে বলে? হ্যাচারি মূঢ় কিন্তু নয়, হ্যাচারি কাকে বলে? অর্থাৎ যে পুকুরে নিষিক্ত ডিম থেকে ডিম পোনা তৈরি করা হয় তাকে বলা হয় হ্যাচারি। নিষিক্ত ডিম থেকে যে বড় বড় মাছ তৈরি হয় সেইগুলো অনেকগুলো স্টেপ বাই স্টেপে হয়। প্রথমে নিষিক্ত ডিম্বাণু থেকে ডিম পোনা যে তৈরি হয় সেটা হচ্ছে হ্যাচারিতে করা হয়
এবং ডিম পোনা থেকে যে চারা পোনা তৈরি করা হয় সেটা কোথায় তৈরি করা হয়? আঁতুর ঘরে, না সরি ভুল বলেছি, ডিম পোনা থেকে যে ধানি পোনাটা তৈরি করা হয় সেটা হচ্ছে আঁতুর ঘরে তৈরি করা হয়। এবং ধানি পোনা থেকে যে চারা পোনা তৈরি করা হয় সেটা কোথায় তৈরি করা হয়? পালন পুকুরে তৈরি করা হয়। এবং চারা পোনা থেকে যে পূর্ণাঙ্গ মানে মাছ, পূর্ণাঙ্গ পুকুর নয়, পূর্ণাঙ্গ মাছ তৈরি করা হয় সেটা হচ্ছে কোথায় তৈরি করা হচ্ছে? সঞ্চয় পুকুরে তৈরি করা হচ্ছে। আচ্ছা, মিশ্র চাষ কাকে বলে? মিশ্র চাষ হচ্ছে অনেক ধরনের কাপকে একই পুকুরে একসঙ্গে যে চাষ করা হয় এই পদ্ধতিকে আমরা মিশ্র চাষ বলবো। নিবিড় মিশ্র চাষ কাকে বলে? না, 3 প্রকার দেশি মাছ এবং 3 প্রকার যে বিদেশি মাছ, এই 3 প্রকার বিদেশি মাছ এবং 3 প্রকার যে দেশি মাছ এদেরকে একসঙ্গে চাষ করাকে বলা হয় নিবিড় মিশ্র চাষ। কাতলা, রুই, মৃগেল কি জলের নিচে থাকে তাই নিচের লেয়ারে থাকে, এবং রুই হচ্ছে মিডিল লেয়ারে থাকতে ভালোবাসে, এবং কাতলাটা সাধারণত জলের উপরে থাকে। তাই 3 প্রকার মাছ এবং 3 প্রকার বহিরাগত মাছ। সাইপ্রিনাস মাছ যেটা হচ্ছে পুকুরের নিচে থাকতে ভালোবাসে, এবং গ্লাস কাপ হচ্ছে জাস্ট পুকুরের মাঝখানে থাকতে ভালোবাসে এবং সিলভার কাপ যেটা হচ্ছে পুকুরের সবচেয়ে টপ লেয়ারে থাকতে ভালোবাসে। এই প্রকার যে চাষ করা হয় এটাকেই আমরা বলবো নিবিড় মিশ্র চাষ। এই পুকুরটা যদি ছোট ছোট কাতলা মাছ ছাড়া হয় এবং যদি বড় বড় সাইপ্রিনাস মাছ ছাড়া হয় তাহলে এই দুটা মাছের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাবে না। কেন? কাতলা মাছ ছোট ছোট হলেই কী হবে, এরা পুকুরের উপরে থাকবে, এবং সাইপ্রিনাস মাছ যেটা হচ্ছে পুকুরের তলে থাকে, অর্থাৎ এরা কখনোই ছোট ছোট মাছকে ভক্ষণ করার জন্য উপরে জলের উপরে উঠে আসতে পারবে না। এর ফলে কী হয়, একসঙ্গে পুকুরে অনেক ধরনের মাছ চাষ করা হয়, এটাকেই বলা হয় নিবিড় মিশ্র চাষ। এই নিবিড় মিশ্র চাষের সুবিধা কী কী রয়েছে? না, পুকুরে স্তরভিত্তিক মাছ থাকায় বিভিন্ন প্রজাতির মধ্যে কোনো প্রতিযোগিতা দেখা যায় না, অর্থাৎ রুই মাছ কখনো সাইপ্রিনাসদের সঙ্গে প্রতিযোগিতায় আসতে থাকবে, এবং মৃগেল মাছ কখনো সিলভার কাপদের সঙ্গে প্রতিযোগিতায় সম্মুখীন হবে না। ফলে কি হচ্ছে, একটা পুকুরে বিভিন্ন শ্রেণীর মাছ চাষবাস করা হচ্ছে, এবং পুকুরের সমস্ত অংশ জুড়ে কী করা হচ্ছে, মাছ একসঙ্গে প্রতিপালন করা হচ্ছে। এটাই হচ্ছে কি নিবিড় মিশ্র চাষের সুবিধা। পলিকালচার কাকে বলে? পলিকালচার কাকে বলে? একসঙ্গে বিভিন্ন প্রজাতির যে মাছ, এই একসঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করাকেই বলা হয় পলিকালচার। পরের যে কোশ্চেনটা রয়েছে, ময়লা জল কীভাবে মাছ চাষের উপযোগী হয়ে ওঠে? পৌরসভা এবং কলকারখানা থেকে যে সকল নির্গত বর্জ্য পদার্থ হয় সেই সকল বর্জ্য পদার্থের মধ্যে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ থাকে, যার ফলে কী হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে কি ছোট্ট ছোট্ট এককোষী উদ্ভিদদেহকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে, এবং জলের মধ্যে ছোট্ট ছোট্ট যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকে আমরা জুপ্ল্যাঙ্কটন বলবো। এবং এই ময়লা জলের মধ্যে জৈব ও অজৈব উপাদান থাকায় জলের মধ্যে কী হয়, প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের সৃষ্টি হয়। এই ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন হলে মাছের হচ্ছে উত্তম খাদ্য। যেহেতু কি খাদ্য পেয়ে যাচ্ছে মাছ, এর ফলে কী হয়, ময়লা জলটা মানে কি বলবো, মাছ চাষে খুবই উপযোগী হয়ে ওঠে। তাহলে মাছের খাবারের নাম কি? মাছের খাবারের নাম হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন কি না, সবুজ ছোট ছোট উদ্ভিদদেরকে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলবো, এবং জুপ্ল্যাঙ্কটন কাকে বলবো? ছোট ছোট প্রাণীদেরকে, জলচর প্রাণীদেরকে আমরা জুপ্ল্যাঙ্কটন বলবো। পরের যে কোশ্চেনটা রয়েছে, মাছের মধ্যে উপস্থিত পুষ্টিগত উপাদান কী কী? মাছের মধ্যে যে বেশি পরিমাণ থাকে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম থাকে, তাছাড়াও কম পরিমাণে সোডিয়াম ও পটাশিয়ামও থাকে, এছাড়াও অল্প পরিমাণে ভিটামিন এ, বি, সি, ডি এগুলোও থাকে মাছের মধ্যে। পরে যে টপিকটা রয়েছে পোলট্রি বা মুরগি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ডিম উৎপাদনকারী জাত এবং মাংস উৎপাদনকারী জাত, থার্ড হচ্ছে উভয়গণ সম্পূর্ণ জাত। ডিম উৎপাদন জাত, এই জাতের যে নামগুলো, এই নামের এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। ডিম উৎপাদনকারী জাত হবে কি লেঘন এবং মিনরকা, এবং মাংস উৎপাদনকারী যে জাত সেটা হবে কি ব্রাহ্মা এবং কোচিন, এবং উভয়গুণ সম্পূর্ণ, অর্থাৎ ডিম এবং মাংস উভয়ই উৎপন্ন করতে পারে সেই জাতের নাম কী হবে, প্লাইমাউথ রক এবং আইসল্যান্ড রেড। এই এক্সাম্পলগুলো ভীষণ ইম্পর্টেন্ট। পর যে ডিম দেওয়ার ক্ষমতা অনুযায়ী মুরগিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিটার আর একটা হচ্ছে নন সিটার। সিটার কাকে বলে? যে সকল মুরগি হচ্ছে ডিম দেয় তাদেরকে আমরা সিটার বলবো। সিটারের এক্সাম্পল কি ব্রাহ্মা এবং কোচিন। এবং নন সিটার কাকে বলে? যে সকল মুরগি ডিম দেয় না তাদেরকে আমরা নন সিটার বলবো। এক্সাম্পল কি লেঘন হচ্ছে নন সিটারের এক্সাম্পল।
পরে যে কোশ্চেনটা রয়েছে ডিপ লিটার পদ্ধতি আলোচনা করো। ডিপ লিটার বলতে গেলে মুরগি থাকবার জন্য যে সজ্জা নির্মাণ করা হয়, সেই সজ্জা নির্মাণটাকেই আমরা বলবো ডিপ লিটার। ডিপ লিটার হলো মুরগি পালনের এক বিশেষ ধরনের সজ্জা, যেখানে কি হয়, খামারের ঘরের যে মেঝে আছে তাতে চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে, এবং পরবর্তীকালে ওই জীবাণুমুক্ত মেঝেতে খড় বা কাঠের গুঁড়ো বা শুকনো পাতা এইগুলা ছড়িয়ে দিয়ে মুরগিদের যে সজ্জা নির্মাণ করা হয়, সেই পদ্ধতিটাই হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। আজকের জন্য যে লাস্ট সেগমেন্টটা আছে, অর্থাৎ এতদূর পর্যন্ত, অর্থাৎ ব্রয়লার দিয়েই শেষ করব। একটি সংকর জাতের মুরগির নাম কি? ব্রয়লার। এই কোশ্চেনটা দিয়েই শেষ করব। মাছের পুষ্টিগত উপাদান পেয়েছি, মধুর মধ্যে পুষ্টিগত উপাদান পেয়েছি। মধুর মধ্যে সবচেয়ে বেশি কী থাকে না ফ্রুক্টোজ থাকে। চালের মধ্যে সবচেয়ে বেশি কী থাকে? কার্বোহাইড্রেট থাকে। মাছের মধ্যে কী থাকে? মাছের মধ্যে সবচেয়ে বেশি যে পুষ্টিগত উপাদান থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম। সেরকমই মুরগির মাংসে কোন পুষ্টিগত উপাদান সবচেয়ে বেশি থাকে? প্রোটিন। প্রোটিনটা সবচেয়ে বেশি থাকে মুরগির মধ্যে। তাছাড়া মুরগির ডিমের মধ্যে কী কী উপাদান পাওয়া যায়? মুরগির ডিমের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। যেহেতু প্রোটিন তৈরি হতে গেলে কি অ্যামাইনো অ্যাসিড লাগে, প্রোটিন তৈরি হওয়ার জন্য কি অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে লাগে। যেহেতু মুরগির ডিমে যখন প্রোটিন পাওয়া যাচ্ছে, তাহলে ডিমের মধ্যে অলরেডি অ্যামাইনো অ্যাসিডটা থাকাটাই স্বাভাবিক। খনিজ মৌল হিসাবে কি থাকতে পারে? সি অর্থাৎ ক্যালসিয়াম থাকবে, এন বা সোডিয়াম থাকবে, পি মানে পটাশিয়ামও, পি নয়, পি মানে হচ্ছে ফসফরাসও থাকবে। এবং ভিটামিন হিসাবে কী কী থাকবে? ভিটামিন এ থাকবে, ডি থাকবে, ই থাকবে, এবং বি কমপ্লেক্স ভিটামিন হিসাবে উপস্থিত থাকবে। এবং শঙ্কর মুরগি জাতির উদাহরণ কি না, শঙ্কর জাতির যে মুরগি সেটার উদাহরণ হচ্ছে ব্রয়লার। এই ব্রয়লারটা কী করা হচ্ছে না, কুর্নিশ জাতের পুরুষ মুরগি এবং প্লাইমাউথ জাতের যে স্ত্রী মুরগি, এই দুটা মুরগির শঙ্করের ফলে যে নতুন একটা চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত মুরগি সৃষ্টি হবে, সেটাই হচ্ছে ব্রয়লার। এই ব্রয়লার হচ্ছে একটা শঙ্কর জাতের এক্সাম্পল। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তীকালে এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ বা একটা টেস্ট, ক্লাস টেস্ট, সেই ক্লাস টেস্টটা ডিসকাস করা হবে। থ্যাংক ইউ।